হাসান ছেলেটা দেখতে বেশ লম্বা, প্রায় 5 ফুট 8 ইঞ্চির মতো। তবে শ্যামলা, কিন্তু শরীরের গঠনের দিক দিয়ে কোনো অংশে কম নয়। যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ক্রাশ খেতে বাধ্য হবে, এটা শিওর। আর আজকে সেই হাসান ফুটপাতের 150 টাকা দিয়ে একটা প্যান্ট আর একটা 100 টাকা দিয়ে কেনা গেঞ্জি পরে আজ সে ভার্সিটিতে যাবে। তাই সে রেডি হয়ে নেয় আর পায়ে পরে 80 টাকার স্যান্ডেল, আর চুলগুলোর মধ্যে তেল দেওয়া। দেখতে যে একটা খ্যাত মনে হচ্ছে। হাসান ফুটপাত দিয়ে মাথা নিচু করেই হেঁটে চলছে, আর ভার্সিটির কথাই ভাবছে সে। ওখানে কত বড় লোকের ছেলেমেয়েরা পড়াশুনো করে, আর ওখানে তার মতো একটা ক্ষেত ছেলেকে সহজে গ্রহণ করবে না, এটা একদম শিওর হয়ে যায় হাসান। আর এসব কথা ভাবতে ভাবতে সে ভার্সিটির সামনে চলে আসলো, আর ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতে যাবে। তখনই পেছন থেকে একটা বাইকে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর হাসান মাটিতে পড়ে যায়। আর হাসান মাটি থেকে উঠে পিছনে তাকিয়ে দেখে হেলমেট পরা কেউ যেন বাইকের উপর বসে আছে। আর বেশ কিছুক্ষণ পর বুঝতে পারল যে এটা একটা মেয়ে। মেয়েটা হাসানকে বলতে লাগলো, কিরে ফকিরের বাচ্চা, শেষ পর্যন্ত কি আমার বাইকের সামনেই তোর পড়তে হলো? আর তোর মতো ফকির এই কলেজের সামনে কি করে? যা সর এখান থেকে, মেজাজটাই খারাপ করে দিল সকাল সকাল। আপু, আমি ফকির হতে যাব কেন? আমি এই কলেজের অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছি, আর আজকেই প্রথম আসলাম। তখনই নীলা মেয়েটা এই কথাটা শুনে নিচের হেলমেট খুলল, আর হাসান ছেলেটাকে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। আর হাসান নীলাকে দেখেই পুরো পাগল হয়ে গেল। মনের মধ্যে তো হাসানের লাড্ডু ফুটছে, কারণ এই রকম মেয়ে আজ প্রথম দেখছে। মেয়েটার চেহারায় একটা মায়াবী ছাপ আছে, চোখগুলো ছোট ছোট, এটা শুধু তাকেই ভালো মানিয়েছে। নীলা মেয়েটা একটু গুলুমুলু টাইপের, তার জন্যই নীলাকে তার এতটা পছন্দ হয়েছে হাসানের। আর তখন নিরাপত্তা ভেঙে নীলা বলতে লাগলো, কি তুই এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস? আজকাল স্যারের কি সব অন্ধ হয়ে গেছে নাকি? যাকেই পাচ্ছে তাকেই ভার্সিটিতে ভর্তি করে নিচ্ছে। আপু, আমি তো এখানে আমার নিজের যোগ্যতায় চান্স পেয়েছি। এখানে স্যারদের তো কোনো দোষ নেই, আর এটার মধ্যে সবার অধিকার রয়েছে, বুঝতে পেরেছেন? এই, তোর সাহস কি করে হয় তুই উল্টো আমাকে জ্ঞান দিচ্ছিস? এই বলে আমি খ্যাত ছেলেটাকে একটা কষে থাপ্পড় দিলাম। তখনই নীলা মেয়েটা হাসানকে থাপ্পড় দিয়ে আবারও বাইকের উপর উঠে হেলমেট পরে ভিতরে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরেই নীলা তার বাইকটা সবার সামনে পার্ক করে, আর হেলমেট রেখে তার বান্ধবীদের কাছে চলে আসে। আর তার বান্ধবীদের কাছে এসে সে আড্ডায় মেতে ওঠে। আর ওদিকে হাসান সে গেটের ভেতরে প্রবেশ করলো, আর পায়ে সে এগিয়ে যাচ্ছে। আর তখনই সকলেই তার দিকে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকাটাই স্বাভাবিক, কারণ এইরকম ক্ষেত হয়ে কখনোই কোনো ছেলে এই ভার্সিটিতে আসেনি। সেই হয়তো প্রথম, তার জন্যেই সবাই এরকমভাবে দেখছে। তখনই কিছু ছেলে তাকে ডাক দিল, আর ছেলেগুলো হলো বড়লোক বাবার ছেলে মেয়ে। আর এখানে ওরাই র্যাগিং করে, তবে র্যাগিংয়ের মধ্যে লিডার হচ্ছে নীলা, যার সঙ্গে একটু আগে ঝামেলাটা হয়ে গেল। তখনই ওখানে নেহাল ছেলেটা ডাক দিল, আর হাসানের বাধ্য হয়ে সেখানে যেতে হলো। আর হাসান তাদের কাছে আসতেই ওখান থেকে নেহাল হাসানের উদ্দেশ্যে বলতে লাগলো, কিরে, তুই এখানে কি করছিস? তোকে তো রাস্তায় দেখেছিলাম, হেঁটে হেঁটে আসছিস। তা তুই কি ভার্সিটিতে ভর্তি হয়েছিস নাকি? জানতাম না তো। আজকাল স্যারেরা কি তোর মতো খ্যাতকে ভর্তি করে? ভাই, আপনারা কেন শুধু শুধু এরকম করছেন? আর আমি তো এখানে আমার নিজের যোগ্যতায় চান্স পেয়েছি, এখানে তো আর কোনো কথা থাকতে পারে না। দেখেন ভাই, আমাকে র্যাগিং করবেন না। আমি এখানে পড়তে এসেছি, আর র্যাগিং করাটা একটা অন্যায়। তোর সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, কারণ সামান্য একটা খ্যাত হয়ে তুই আমার সামনে বসে বুক ফুলিয়ে কথা বলিস, আর আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোর কোন আইডিয়া আছে আমার সম্পর্কে? আমি হলাম এই শহরের মেয়র, একমাত্র ছেলে, আর আমার সঙ্গে তুই এভাবে কথা বলছিস?
ভাইয়া, আমি অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি এখন ক্লাসে যাব। আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, তারপর ক্লাসে না হয় আবার স্যার ঢুকতে দেবে না। তা তুই পড়াশোনা করতে এসেছিস, আর আমরা কি ফেলতে এসেছি নাকি? আমরাও তো পড়াশোনা করব। চল, আজকে তোর স্যারের কাছে ক্লাস করতে হবে না, আজকে তুই আমার ক্লাস করবি। দেখুন ভাই, এভাবে আমাকে টানা হেঁচড়া করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে সত্যিই ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি এখন ক্লাসে যাব, প্লিজ আমাকে যেতে দিন। এসব কথা বলার পরেও নেহাল হাসানকে ছাড়ল না। নেহাল হাসানকে একের পর এক থাপ্পড় দিয়েই যাচ্ছে, আর হাসান সেগুলো মুখ বুজে সহ্য করছে, কারণ হাসানের এখনো বলার সময় হয়নি। যখন বলার সময় হবে তখন এগুলো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আর তখনই নীলা মেয়েটা নেহালের কাছে আসলো, আর নেহালের কাছে সে নেহালকে বলতে লাগলো, কিরে, তুই এই ছেলেটাকে থাপ্পড় মারছিস কেন? এই ছেলেটা শুধুমাত্র আমার শিকার। এই ছেলেটার উপরে শুধুমাত্র আমারই অধিকার আছে। আমি ছাড়া এই ছেলেটার উপরে কেউ হাত দিতে পারবে না, বুঝতে পেরেছিস? এই ছেলেটার সঙ্গে শুধুমাত্র আমার ঝামেলা হয়েছে, তোদের নয়। তোরা অন্য কাউকে র্যাগিং করছিস, কর, এটাকে আমার কাছে দিয়ে দে। ঠিক আছে, তাহলে এই ছেলেটাকে আমি দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোর বান্ধবীর সঙ্গে আমার লাইনটা করিয়ে দিতে হবে। কারণ তোর বান্ধবীদের যে ফিগার, ওই ফিগার দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। সাহস থাকলে তুই গিয়ে সামনে বল। কেন, তুই না এত শক্তিশালী, তবুও তুই আমার বান্ধবীকে দেখে ভয় পাস? এটা কি কোনো ভালোবাসা বলে নাকি? আর তুই তো শুধুমাত্র মেয়েদের দেহটাকেই পছন্দ করিস, এটা আমি খুব ভালো করেই জানি। আর এটা আমার বান্ধবীও খুব ভালো করে জানে, সেই জন্যই তো তোকে পাত্তা দেয় না। দেখ, আমার কাছে নতুন নতুন না হলে আমার ভালো লাগে না, বুঝতে পারছিস? আমার বাবার অনেক টাকা আছে, আর আমি যেটা ইচ্ছা সেটা করব। এটাকে কি বললো আর না বললো সেদিকে আমার কোনো খেয়াল নেই, বুঝতে পেরেছিস? আমার জন্য অলরেডি অনেক মেয়ে পাগল, ওকে আমি এসব জ্ঞান দিতে আসিস না। তুই চল, নিজের চরকায় তেল দে। তারপর নীলা কোনো কিছু বলল না। আর নীলা কোনো কিছু না বলেই নীলা ছেলেটার হাত ধরল। হাসান ছেলেটার হাত ধরে নীলার সামনে এগিয়ে যেতে লাগলো, আর হাসান নীলার হাত ধরার দিকেই তাকিয়ে আছে। নীলা কত সুন্দর করে হাতটা ধরেছে, মনে হচ্ছে তাকে কোনো পার্কে নিয়ে যাচ্ছে। কিন্তু হাসান কিছুটা ভয় পাচ্ছে, কারণ সে যেসব করেছে এটার জন্য নিশ্চয়ই তাকে কোনো শাস্তি দিতে পারে। এটাই স্বাভাবিক, কারণ বড় লোকের মেয়েরা মূলত এটাই করে। ব্যতিক্রম নয়, এটা আগে থেকেই বুঝতে পারছে। তারপর নীলা হাসানকে নিয়ে একটা গাছের নিচে চলে আসে, আর তখনই নীলার সকল বান্ধবীরা এসে তার সামনে দাঁড়ায়, আর একে একে হাসানকে ট্রোল করতে থাকে। আর তখন নীলার বান্ধবী মেঘলা বলতে লাগলো, কিরে, এমন নাদুস ছেলেটাকে এভাবে অপমান করছিস কেন? তোরা যাই কিছু বলিস না কেন, ছেলেটা কিন্তু সত্যি অনেক কিউট আছে। ইচ্ছে করছে এখনই ঠোঁটগুলো কামড়ে দিই। মেঘলা, তোর দিন দিন রুচি এমন খারাপ হয়ে যাচ্ছে, এটা আমি আসলেই আগে জানতাম না। আর তুই যে আমাদের বান্ধবী, এটাও আমরা সত্যি অবাক হচ্ছি। একটু স্ট্যান্ডার্ড লেভেলের চিন্তা ভাবনা কর, এখনো সেই খ্যাতের মতোই আছিস। দেখ, এখানে এই ছেলেটার কোনো দোষ নেই। তুই নিজে থেকে ছেলেটাকে বাইকে করে ধাক্কা দিয়েছিলি, আর আমি এটা খুব ভালো করেই দেখেছি, ওকে? আর ছেলেটা তো তোর কাছে এখনো মাফ চাচ্ছে, মাফ করে দে। আমরা কি আমাদের কাজ করি, আর আমাদের তো ক্লাস শুরু হয়ে যাবে একটু পরে। চল, আর এই ছেলেটাকে তো পরেও দেখতে পারবি নাকি? দেখ, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি। আমার উপরে কোনো কথা বলবি না তুই, কোনো দিনও, বুঝতে পেরেছিস? আর এই ফকিন্নির বাচ্চা, তোর জন্য আমার বান্ধবীরা আমাকে এইসব বলেছে, তোকে তো আমি পুরোই শেষ করে ফেলবো। এই বলে আমি আরো একটা থাপ্পড় মারলাম। নীলা হাসান ছেলেটাকে থাপ্পড় মারলো, আর হাসানের থাপ্পড়টা অনেক জোরেই লেগে গেল। আর জোরে লাগাতে হাসানের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো, আর হাসান সেটা হাত দিয়ে মুছে তার রুমালের মধ্যে মুছে নেয়। তারপর নীলা আর মেঘলা তার বান্ধবীরা সহ সেখান থেকে চলে যায়, আর হাসান সেখান থেকে রুমাল দিয়ে ক্লাসের ভিতরে প্রবেশ করতেই দেখে স্যার ক্লাসে এসেছে। তাই ক্লাস করা আছে এতক্ষণ মেঘলা আর নীলার জন্যেই দেরি হয়ে গেল। মেঘলা মেয়েটাও যথেষ্ট সুন্দরী, যে কেউ প্রেমে পড়ে যাবে।
হাসান ও নীলার উপর যে ক্রাশ খেয়ে গেছে। তারপর হাসান স্যারের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো আর গিয়ে পেছন বেঞ্চে বসে পড়লো। তার পাশে কেউই বসতে চাচ্ছে না, সে একাই বসে বসে ক্লাস করছে। আর কিছুক্ষণ পরেই স্যার তার পরিচয় জানতে চাইলো। আর পরিচয় জানতে চাওয়ার পরে হাসান নিজেকে খুব সাধারণভাবে পরিচয় দিল, আর যেটা শুনে সবাই হাসতে থাকে। আর তখন স্যার বলতে লাগলো, শ্যাট আপ, তোমরা এভাবে হাসাহাসি কেন করছো? হ্যাঁ, ও একটা সাধারণ ছেলে, তার জন্য তোমাদের হাসতে হবে? আর আমি নিজেও এক সময় সাধারণ ছিলাম, আর এখন আমি নিজের যোগ্যতায় এ পর্যন্ত এসেছি। হয়তো ছেলেটার মধ্যে এমন কিছু আছে যে ছেলেটা অনেক কিছু করতে পারে। আর কখনো এরকম যেন ব্যবহার না শুনি। ও তোমাদের নতুন বন্ধু, তাকে সবাই আপন করে নেবে, ওকে? তারপর স্যারের কথায় সবাই শান্ত হয়ে যায়। আর শান্ত হয়ে যাওয়ার পরে আবারও স্যার ক্লাস করাতে লাগলো। তারপর ক্লাস শেষে সবাই বের হয়ে চলে আসলো। আর তখনই হাসলো এক পাশ দিয়ে বের হচ্ছে, আর তখনই নীলা তার সঙ্গে ইচ্ছে করে ধাক্কা খেলো। আর ইচ্ছে করে ধাক্কা দিয়ে হাসানকে ফেলে দিল। আর হাসানকে ফেলে দেওয়ার পরেই নীলা কিছুটা দূরে গিয়ে পড়লো। আর সঙ্গে সঙ্গে নীলা এসে হাসানকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মেরে বলতে লাগলো, আহ, ফকিন্নির বাচ্চা, তুই কি মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে? চোখে দেখতে পাস না? চোখকে হাতে নিয়ে ঘুরিস নাকি? এখন থেকে ভালোভাবে চোখ দিয়ে দেখবি, আর না হলে থাপ্পড় দিয়ে তোর গালের চামড়া উঠিয়ে ফেলবো। এই বলে নীলা মেয়েটা চলে যায়। আর নীলা মেয়েটা চলে যাওয়ার পরে হাসান ধীর পায়ের সামনে এগিয়ে যেতে থাকে। তারপর গেট পার হয়ে হাসান একটা গাড়িতে উঠে পড়ে সবার চোখের আড়ালে। আর গাড়িতে উঠে সে জিপিএস ট্র্যাক করতে থাকে, কিন্তু হাসান কি করছে এটা কেউই জানে না। হাসান জিপিএস ট্র্যাক করে দেখতে পেল একটা বাসার ঠিকানা দেখাচ্ছে, আর সে বাসায় কেউ থাকে না। এটা হাসান অনেক আগেই জেনেছে। তারপর হাসান সেই বাসায় চলে আসলো গাড়ি নিয়ে। আর গাড়ি নিয়ে আসার পরে সাকিব তার সাথে আছে। আর সাকিব হাসানকে বলতে লাগলো, স্যার, এখানে তো কেউ থাকে না, আর এখানে শুধু শুধু কেন আসলাম? এখানে তো মনে হয় আমরা কোনো কিছুই পাবো না। আপনি মনে হয় ভুল কিছু ইনফরমেশন পেয়েছেন কারো কাছ থেকে। দেখ সাকিব, এখানে না জেনে কোনো কথা বলবি না। আর এই হাসান কখনো ভুল ইনফরমেশনে কখনো কোনো জায়গায় যায় না, বুঝতে পেরেছিস? আমি ভালো করে খোঁজ নিয়েই এসেছি। আমার এখানে সন্দেহ হচ্ছে এত বছর ধরে বাড়িটা পুরনো, এভাবে ফেলে রাখা হয়েছে, তাও আবার এমন একটা জায়গায় যেখানে সবসময় মানুষ চলাফেরা করে। এটা কিভাবে সম্ভব? তারপর সাকিব আর কোনো কথা বলল না। তারপর সাকিব এমনিতেও হাসানকে দেখে অনেকটা ভয় পায়, যদিও তারা প্রায় সময় মেনে চলে। তারপর হাসান তার বোনের থেকে পিস্তলটা বের করে সামনে এগিয়ে যেতে লাগলো। আর সিঁড়ি দিয়ে এক পা দুই পা উপরে উঠল। আর উপরে উঠে দেখে দরজায় তালা মারা। আর হাসান সাকিবকে বলল দরজাটা খোলার জন্য। তারপর আশেপাশের হাসান চারিদিক থেকে দেখতে লাগলো। আর হঠাৎ করে দেখলো একটা পায়ের ছাপ। আর হাসান তাড়াতাড়ি করে তার ফার্স্ট এইড বক্স থেকে কিছু যন্ত্রপাতি বের করে ওই পায়ের ফুটপ্রিন্ট নিয়ে ফেললো। আর হাসান তারপরে আবার তাকিয়ে দেখলো সাকিব দরজাটা খুলে ফেলেছে। আর সাকিব ভিতরে যেতে পারছে না, মনে হয় ভয় পেয়েছে। তারপরেই হাসান এক পা দুপা করে ভিতরে যেতে লাগলো। আর তখন হাসান সাকিবকে বলতে লাগলো, ভিতরে অনেক কিছুই থাকতে পারে, তার জন্য সাবধানে ভিতরে প্রবেশ করাটাই উচিত, বুঝতে পেরেছিস? আর কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে ডাক দিবি, ওকে? আর হ্যাঁ, নিজ হাত দিয়ে কোনো কিছু ধরবি না, গ্লাভসগুলো লাগিয়ে নে। তারপর আবারও হাসান সামনে এগিয়ে যেতে লাগলো। আর কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে একটা বাজে গন্ধ তার নাকে আসলো। আর এই বাজে গন্ধটা যে মৃত মানুষের পচে যাওয়ার গন্ধ, এটা হাসান খুব ভালো করেই বুঝতে পারছে। আর তখন সে একটা রুমের মধ্যে গিয়ে দেখে দুইটা মেয়ে নগ্ন অবস্থায় পড়ে আছে। হয়তো বেশি দিনের হবে না, মাত্র 10 থেকে 12 দিনের হবে, কিন্তু মুখটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কারণ মুখটা আগেই থেতলে যাওয়া হয়েছে কোনো কিছু দিয়ে। আর হয়তো কোনো ফুলের টব বা ইট দিয়ে মুখটা থেতলে দেওয়া হয়েছে। এমন বাজেভাবে কেউ যে হত্যা করতে পারে এটা সত্যিই বিরল। তারপর ওদিকে আবার সাকিব ডাকতে লাগলো আর বলতে লাগলো, স্যার, স্যার আপনি এদিকে আসেন তাড়াতাড়ি, এখানে আরও একটা লাশ পেয়েছি। এখানে একটা ছেলে লাশ পড়ে আছে,
আর ছেলেটার মুখটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র হাতের মধ্যে একটা নেকলেস পেয়েছি। ছেলেরা যে নেকলেস পরে জানতাম না তো। লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর চারপাশে যা কিছু আছে সবগুলো চেক করতে থাকো, ওকে? আর হ্যাঁ, বেশি কিছু হলে ডাক দিও আমাকে। তারপর আবারও হাসান সে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, আর একটা ময়লার মধ্যে এসে দেখে একটা ছেঁড়া রক্তমাখা শার্ট পরে আছে। আর শার্টটা ছেঁড়া, শার্টের রংটা কি সেটা বুঝতে একটু দেরি হলো, কারণ রক্তমাখা শার্ট। তারপর হাসান ওই শার্ট থেকে রক্তের স্যাম্পেলটা নিয়ে শার্টটাও তার সাথে করে নিয়ে নিল। আর এভাবে বেশ কিছু জিনিসপত্র তার সঙ্গে নিয়ে লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিল। তারপর সেখানে পুলিশের পাহারা ব্যবস্থা করলো। আর এসব করতে করতেই তার সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় এসে থানায় আসে না, এটা তার সিকিউরিটির জন্য, যেন তাকে কেউ না চিনতে পারে। আর থানায় এসে সকল ফাইলগুলো দেখতে লাগলো। বেশ কিছু পুরনো ফাইল সাকিবকে বের করতে বলল। আর সাকিব কিছুটা অবাক হয়ে হাসানকে বলল, স্যার, আপনি পুরনো ফাইল দিয়ে কি করবেন? আর পুরনো ফাইল তো তেমন কোনো কিছু বোঝা যায় না, ছবিগুলো তো বোঝা যায় না, শুধুমাত্র লেখাগুলো কিছু কিছু বোঝা যায়। শোনো, আমি এখন স্যারের কাছে যাচ্ছি, ওকে? তুমি পুরনো ফাইলগুলো বের করে আমার বাসায় দিয়ে আসবে। আর আমার বাসায় যাওয়ার সময় কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে সোজা বলবে যে তুমি আমার বন্ধু, আর বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছো। আর ফাইলগুলো এমনভাবে নিয়ে যাবে যে কেউ যেন বুঝতে না পারে। আর আমি যদি ফাইলগুলো নিয়ে যাই তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ আমি যে পুলিশ এটি অনেকেই সন্দেহ করেছে। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাসায় রেখে আসবো। আর আপনার বাসায় বলতে ওই যে আগের জায়গায় রেখে আসবো আর কি, তারপর তো আপনি নিজে নিতে পারবেন। তবে স্যার, আপনি ওখানে ভালো একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, ওই জায়গাটা সবার সামনে থাকলেও কেউ এই খেয়াল করবে না। তারপর হাসান সেখান থেকে একটা ফাইল হাতে করে নিয়ে গাড়িতে বসলো আর ড্রাইভারকে বলল হেড অফিসে নিয়ে যাওয়ার জন্য। তারপর আবারও ড্রাইভার হেড অফিসে নিয়ে আসলো আর সেখান থেকে ভিতরে চলে গেল। আর ভিতরে যাওয়ার পরে দেখলো কমিশনার স্যারের রুমে আরও একজন বসে আছে। আর কমিশনার সাহেব হাসানকে দেখে ওই লোকটাকে চলে যেতে বলল। আর তখন হাসান বসলো। হাসান বসে তার ফাইলটা কমিশনারের কাছে গিয়ে বলল, স্যার, আমার মনে হচ্ছে এই খুনগুলো যে কোনো একজনই করেছে, এটা কোনো মাফিয়ার কাজ হতে পারে না। কারণ মাফিয়ারা আসলে এভাবে খুন করে না, মাফিয়ারা সরাসরি মেরে দেয়। এত নৃশংসভাবে কেউ কাউকে মারতে পারে, এটা স্যার আমরা না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না। এগুলো যে কোনো একজনই করেছে, আর পিছন থেকে কেউ যেন তাকে শিখিয়ে দিচ্ছে। আমার কাছে এরকমটাই মনে হচ্ছে। আর আপনাকে যে ফাইলটা দিলাম, এটা আরও 5 বছর আগের একটা মেয়ের ফাইল। একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, কিন্তু ধর্ষণ করেছিল আমাদের বর্তমান মেয়রের ছেলে, মানে নেহাল চৌধুরী। সে ধর্ষণ করার পরে তার বাবার কারণে এই কেস থেকে মুক্তি পেয়ে যায়। আর মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর এখান থেকেই মনে হয় এই ঝামেলাটা শুরু হয়েছে। তুমি কিভাবে শিওর হয়েছো যে ওই কেসটার সঙ্গে এই খুনগুলোর সম্পর্ক রয়েছে? আমার তো সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে এটা কোনো গ্যাংয়ের কাজ, আমাদের ভয় দেখানোর জন্য এরকম করছে। না স্যার, এরকমটা কোনো কিছুই নয়। স্যার, ওই মেয়ের একটা বড় বোন ছিল, আর যেটা এই মামলার কোনো উল্লেখ করাই হয়নি। কিন্তু আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ওই মেয়েটার বড় বোন সে মেডিকেল রেস্টুরেন্ট ছিল, কিন্তু ওর ছোট বোনের ধর্ষণের পরে মেয়েটার আর মেডিকেলের কোনো ক্লাস করেনি। আর মেয়েটা যে কোথায় চলে গিয়েছে এটাও কেউ জানে না। আমি মেয়েটার বাসায় গিয়েছিলাম, কিন্তু ওখানে কেউই থাকে না। তারপর আমি একটা পুরনো বাসার খোঁজ পেয়েছিলাম, যেখানে আসলে কেউই থাকে না। এটা সবাই জানে যে 5 বছর ধরেই নাকি কেউ থাকে না। আর ওই বাসায় গিয়ে দেখি 10 থেকে 12 দিন আগে খুন করা হয়েছিল 3 জনকে। আর ওখানে 3 জনের মধ্যে 2 জন ছিল মেয়ে, আর একজন ছিল ছেলে। হ্যাঁ, তুমি মামলাটা আরও নিজের মতো করে ইনভেস্টিগেশন করতে থাকো। আর তোমার ভার্সিটির প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, প্রিন্সিপাল তো তোমার কথায় পুরাই পঞ্চমুখ, তোমাকে কেউ চিনতেই পারেনি তুমি যে পুলিশ অফিসার। স্যার, আমার আরও কিছু ফোর্স লাগবে। আমার বিভিন্ন জায়গায় তাদেরকে চেকপোস্ট করার জন্য লাগবে। আর কিছু আমার নিজেরও ফোর্স লাগবে, কারণ কখন কোন অপারেশনে যাই সেটা বলতে পারবো না। আর আপনাকে আগে থেকে জানাতেও পারবো না। অপারেশন শেষ করে
আপনাকে সব কিছু বলবো। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি জানি তুমি পারবে, আর এই জন্যই তোমাকে আমরা সিলেক্ট করেছি। তারপর এভাবে হাসান তার স্যারের সঙ্গে অনেক কথা বলতে লাগলো। আর কথা বলা শেষ করে হাসান সেখান থেকে বের হয়ে চলে আসে, আর বের হয়ে তার মাকে কল দেয়। আর তার মা বেশ কিছুক্ষণ কল হওয়ার পর কল রিসিভ করলো, আর মা হাসানকে বলতে লাগলো, কিরে বাবা, তুই এখন ইদানিং আমাদেরকে ভুলে গেছিস? চাকরিটা নিয়ে তো একটা বার বাড়িতে আসার নাম নেই। যখনই বলি তখনই বলিস আমার সময় নেই। তোর কবে সময় হবে বাবা? তোর জন্য গ্রামের সবাই পথে আছে, তুই কবে ফিরবি? মা, আমি একটা অপারেশনে আছি, এটা তোমাকে আরো আগেও বলেছি। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। আর আমি তো তোমাকে বলেছি যে শুধু শুধু কেন গ্রামে থাকবে, ওখানে তো কোনো থাকার দরকার নেই। তুমি চাইলে তো আমার সঙ্গে এসে থাকতে পারো, বাসাটা তো পুরো খালিই পড়ে থাকে। আর আমারও নিজে নিজে রান্না করে খেতে হয়। তুমি একটু চলে আসো মা। আমার পক্ষে আর এভাবে সম্ভব হচ্ছে না, নিজে নিজে এভাবে রান্না করে খাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আমরা 2-3 দিন পর তোর বাসায় চলে আসছি, ওকে? আর আমাদেরকে রিসিভ করতে হবে না, তোর বাবার সঙ্গে আসবে। আর আমি শুধু তোকে গ্রামে আসতে বলেছিলাম, গ্রামের সবাই তোকে একবার দেখতে চায়। হ্যাঁ, পরে আমার অপারেশন শেষ হলে আমি গ্রামে গিয়ে তোমাদেরকে একসঙ্গে করে সবার সঙ্গে দেখা করব। ওকে, এখন তোমরা তাড়াতাড়ি চলে আসো, আর কালকেই কিন্তু রওনা দেবে, ওকে? আমি কোনো কিছু শুনবো না কিন্তু। হ্যাঁ তো, আর আমরা তোর এখানে এমনিতেও আসতাম, তোর সঙ্গে আমাদের একটা দরকার আছে। কারণ বয়স তো আর কম হলো না, বিয়ে শাদী তো করতে হবে। আর মেয়ে দেখানোর জন্যই তোকে আসতে বলছি। আর এখন তোকে আসতে হবে না, আমরা আসছি। তারপর হাসান তার মায়ের সঙ্গে কিছু কথা বলে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে হাসান আবারও গাড়ি নিয়ে তার বাসার সামনে চলে আসে। আর তার বাসার সামনে চলে আসার পরে সে সাকিবকে যেভাবে বলেছিল ফাইল রাখার জন্য, সে সেভাবেই ফাইল দেখে গেছে। আর হাসান ফাইলটা নিয়ে সরাসরি বাসায় প্রবেশ করে। আর বাসায় প্রবেশ করার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার ফাইলগুলো দেখতে লাগলো। আর এভাবেই পার হয়ে যায় ঘন্টাখানেক সময়। তারপর হঠাৎ করেই ফাইলের মধ্যে একটা বিষয় দেখে হাসানের চোখ চড়ক গাছ হয়ে গেল। আর হাসান ফাইলটার মধ্যে ভালো করে ছবিটা দেখে দেখতে পেল যে সে 5 বছর আগে ছবিটার মধ্যে একটা মেয়ের হাতে একটা নেকলেস ছিল। আর আজকে যে ছেলের হাতে নেকলেস ছিল এটা একদম সেম টু সেম। হাসান ভাবতে লাগলো এই দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই, না হলে কিভাবে এত মিল হয়? প্রতিটা অক্ষরগুলো মিলে গেছে। নেকলেসের উপর দিয়ে 2টা অক্ষর লেখা, কিন্তু অক্ষরগুলো ভালো করে বোঝা যায় না। আর তখনই হাসানের ফোনে একটা কল আসলো। আর হাসান ফোনটা হাতে নিয়ে দেখে ডাক্তার কল দিয়েছে ফরেন্সিক ল্যাব থেকে। আর ডাক্তারের ফোনটা তাড়াতাড়ি করে হাসান রিসিভ করলো। আর ওপাশ থেকে হাসানকে ডাক্তার বলতে লাগলো, হাসান, আমি তোমাকে যেই তথ্যটা দিব এটা শোনার জন্য তুমি মোটেও প্রস্তুত ছিলে না। তুমি যে 2টা মেয়েকে এখানে পাঠিয়েছো, আগে এই 2টা মেয়ের সম্পর্কে বলি। এই মেয়েগুলোর বয়স 17 থেকে 18 হবে। আর এই মেয়েগুলোকে খুব বাজেভাবে ধর্ষণ করা হয়েছে। আর এই মেয়েগুলোর থেকে বড় কথা হচ্ছে দুজনেই এক একটা করে কিডনি রেখে দেওয়া হয়েছে। আর এই কিডনিগুলো যে বের করেছে সে নিশ্চয়ই একজন ডাক্তার হবে, কারণ ডাক্তার ছাড়া ঠিক এরকম অপারেশন করে এত সুন্দর করে কিডনি বের করা আসলেই সম্ভব নয়। এখন তোমার খুঁজে বের করতে হবে যে এই ডাক্তার কে। আর তুমি যে নেকলেসটা দিয়েছিলে ওই ছেলেটার হাত থেকে ওই ছেলেটার হাতের উপর একটা মেয়ের ছাপ পাওয়া গেছে। আর মেয়েটার ছাপ দেখে বোঝা যাচ্ছে মেয়েটার বয়স প্রায় 25 থেকে 30-এর মতো হবে। আসলে হাতের ছাপ থেকে বয়স নির্ণয় করাটা একটু কঠিন। ডক্টর, আমি একটা ছবির সঙ্গে ওই নেকলেসের মিল পেয়েছি। আমি আমার একটা পুরনো ফাইল ঘেটে দেখলাম একটা মেয়ের হাতে ওই নেকলেসটা পরা ছিল, আবার সেম নেকলেসটা ওই ছেলের হাতে ছিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি নেকলেস 2টা ছিল, নাকি ওই নেকলেসই ছেলেটার হাতে ছিল? আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই খুনটা যে করেছে
তার মধ্যে অনেক জেদ পোষণ করে রেখেছে। আর এই দুইটা মেয়েকে কেন খুন করেছে এটা আসলে অজানা, কারণ প্রথমে ধর্ষণ করার পরে কিডনিগুলো বের করে রাখা হয়, এটা না হয় বুঝতে পারলাম, কিন্তু ওই ছেলেটাকে কেন খুন করা হলো? আপনাকে তথ্যগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাকে আরও কিছু জিনিস পাঠিয়ে দেব, আপনি এগুলো প্লিজ একটু কষ্ট করে আমার জন্য হলেও দিয়ে দেবেন ওকে। আরে তুমি এভাবে বলছো কেন? আর এটা তো আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব থেকে কখনোই সরে যাব না। আমার দায়িত্বের জন্য আমি জীবনটাও পর্যন্ত দিতে পারি, কোনো সমস্যা নেই। দেশের জন্য জীবন দিতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করব। তোমাদের সঙ্গে কাজ করতে পেরে আমিও সত্যি আনন্দিত, কারণ তোমরা আছো বলেই দেশটা এখনো চলতে পারছে। তারপর হাসান ডাক্তারের সঙ্গে আরও কিছু আলোচনা করে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে এসে ভাবছে এখন তার দুইটা বিষয় জানতে হবে সবার আগে। সেটা হলো যে ওই ছেলেটাকে কেন খুন করা হয়েছে, আর ওই ছেলেটার নেকলেসটা ওই মেয়েটার ছবির সঙ্গে কি করে মিল থাকতে পারে, যে মেয়েটা 5 বছর আগে ধর্ষণ করা হয়েছিল। আর এসব ভাবতে ভাবতেই তার সময়টা পার হয়ে গেল। তার কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছে না। আর এটার একমাত্র সমাধান হবে নেহাল। এই নেহালকে ধরলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এই নেহাল তো কোনো কিছু জানি এই মেয়ের সঙ্গে এটার কোনো কানেকশন আছেই আছে। তারপর সময়টা এভাবেই পার হয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাসান রেডি হয় নাই ভার্সিটির জন্য। সে কালকের মতো করে সে হাঁটতে হাঁটতে ভার্সিটিতে চলে আসে। আর ভার্সিটিতে এসে দেখে নেহাল তার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, আর নীলা তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে। আমি আমার নিজের মতো করে ক্লাসে যাচ্ছি, আর তখনই নীলা আমাকে ডাক দিল। আর ডাক দিয়ে বলতে লাগলো, কিরে খ্যাতের বাচ্চা খ্যাত, আমি যে তোকে ডাকছি তুই কি শুনতে পাচ্ছিস না? তাড়াতাড়ি করে এখানে আয়, না হলে এখানেই মেরে পুঁতে রেখে দেবো। তারপর হাসান কোনো কিছু না ভেবে নীলার কাছে যায়। আর নীলার কাছে যাওয়ার পরে নীলা বসা থেকে উঠে দুই গালে দুইটা থাপ্পড় মেরে দেয়। আর থাপ্পড় মেরে আবারও হাসানকে বলতে লাগলো, প্রথমত তোকে আমি থাপ্পড় দিয়েছি কারণ তুই আমাদেরকে সালাম না দিয়ে ভিতরে চলে যাচ্ছিলি, আর আমাকে দেখেও না দেখার ভান করে চলছিলি। আর এখন আমার জন্য আইসক্রিম নিয়ে আয় ওই যে দোকান থেকে। আমার কথা বললেই দিয়ে দেবে, বেশি দেরি করবি না। তারপর হাসান কোনো কথা বলল না তাদের ওপর। আর হাসান সেই দোকানে এসে তাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। আর আইসক্রিম নিয়ে আসার পরে সবাই আইসক্রিম তাকে দেখিয়ে খেতে লাগলো। আর তখনই নীলা তার আইসক্রিম অর্ধেকটা খেয়ে তার শার্টের উপর ফেলে দিল। আর হাসান সেটা হাত দিয়ে মুছতে লাগলো, কিন্তু হাত দিয়ে তো আর পরিষ্কার করা যায় না। তাই হাসান তার পকেট থেকে রুমালটা বের করে শার্টের মধ্যে মুছে যাবে, তখনই নীলা বলতে লাগলো, শোন, তুই এখন তোর নিজের শার্ট খুলে আমার পায়ের জুতাটা ভালো করে মুছে দেবে, আর তার জন্য তুই 1000 টাকা পাবি। আমি তোকে ফ্রিতে কাজ করাবো না, টাকা দিয়েই কাজ করাবো। আর এটাও একটা কাজ, যদি না পারিস তাহলে কি অবস্থা হবে এটা তো বুঝতেই পারছিস। এটা তো নতুন করে বলে দিতে হবে না, কারণ কি তুই বুঝে গিয়েছিস। কেমন? আপু প্লিজ, আপনারা আমার সঙ্গে কেন এমনটা করছেন? আমি তো আপনাদের সঙ্গে কোনো অন্যায় করিনি। আমি তো এখানে পড়াশোনা করার জন্য এসেছি। আপনারা শুধু শুধু কেন আমার সঙ্গে এরকমটা করছেন? দেখ নীলা, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। এমনিতেই আমি আছি অনেক প্যারায়, কত চিন্তার মধ্যে আছি আমি, আর তুই শুধু শুধু এভাবে রাগ করেই যাচ্ছিস। দেখ, তুই এখানে কোনো কথা বলবি না। যদি তুই এটার উপরে কোনো কথা বলিস তাহলে কিন্তু তোকেও মাইর দেবো অনেক। তুই এখানে চুপ করে বসে থাক, আর তোকে আমি যেটা বললাম তুই সেটা কর। তারপর সেখান থেকে হঠাৎ করে মেঘলা উঠে চলে গেল। আর মেঘলা উঠে সোজা প্রিন্সিপালের রুমে চলে আসলো। আর এসে দেখে প্রিন্সিপাল ফোনে কথা বলছে। আর মেঘলা এসে সেখানে বসে পড়ল। আর বসে পড়তেই প্রিন্সিপাল তাকে বলল, এখানে কেন এসেছো? আমি না তোমাকে এখানে এতবার আসতে না করেছি? আচ্ছা, ওই রুমে চলো, এখানে অনেক কিছু দেখা যায়। তারপর মেঘলা কিছুটা আড়ালে চলে আসলো। আর আড়ালে আসার পরে প্রিন্সিপাল কোনো কিছু না বলেই মেঘলাকে জড়িয়ে ধরে অসভ্যতাম করতে লাগলো। আর মেঘলা তখন কিছুটা রেগে গিয়ে প্রিন্সিপালকে বলতে লাগলো,
দেখুন, আমি আপনার সঙ্গে এই জন্য এখানে আসিনি, ওকে? আমি এখানে এসেছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি নেহালকে খুন করে ফেলবো। সেই সময় এখনো আসেনি। যখন সময় আসবে তখন আমি তোমাকে বলবো। এই যে কয়দিন আগে খুন করেছিলে, এটার জন্য পুলিশ অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছে। আর এই কলেজের মধ্যে একজন পুরুষ অফিসার এসেছে, ছেলেটাই হলো পুলিশ। সাবধান। এটার মানে কি? আপনি সবকিছু জেনেও এই কলেজে আসতে দিয়েছেন? আপনি কেন এই পুলিশ অফিসারটাকে এখানে আসতে দিয়েছেন? এই জন্যই তো তাকে আমার এতটা সন্দেহ লাগতো, কারণ নীলা এত অপমান করা সত্ত্বেও ছেলেটা কোনো কথা বলতো না, সব কিছু সহ্য করতো। আর কেমন ভাবে যেন আর চোখে সবার দিকে তাকিয়ে থাকে। আমি যদি কমিশনারকে না করতাম যে এই ভার্সিটিতে কোনো পুলিশকে পাঠানো না হয়, বা আমি যদি বিরোধিতা করতাম, তাহলে ওই কমিশনার আমাকে উল্টো সন্দেহ করত। আর আমি চাই আমি কমিশনারের কাছে ভালো থাকি। তার জন্য আমি অনেকটা নিরাপদে থাকতে পারবো। আর এই পুলিশ অফিসার হাসানকে কিভাবে সরাতে হয় এটা আমি প্ল্যান করছি। আমার ছোট বোনকে ধর্ষণ করেছে এই নেহাল, আর এটা আমি এখনো সহ্য করে আছি। আর আপনার সঙ্গে এমন খারাপ একজন লোকের সঙ্গে আমি পরিচিত হয়েছি। তুই আমার ডিমান্ড পুরো করেছিস, আমি তোর ডিমান্ড পুরো করছি। এটাই আমাদের শেষ কথা, বুঝতে পেরেছিস? এখানে তো অন্য কোনো কথা থাকতে পারে না। তোর ডিমান্ডটা আমি পূরণ করব। তোর যত টাকা লাগে আমি দেব, তোর যত হেল্প লাগে আমি করব। আর তুই আমার ডিমান্ড বড় করবি। আর যে দুইটা মেয়েকে খুন করেছিস, এই দুইটা মেয়ের কিডনিটা ভালো করে রেখেছিস তো? আমি মেডিকেলের ছাত্রী, এটা আপনি ভালো করে জানেন। আর কিডনি দিতে গিয়ে একটা সমস্যায় পড়তে হয়েছিল, কারণ আমার কাছে ভালো যন্ত্রপাতি নেই, আর আমাকে কিছু যন্ত্রপাতি এনে দিতে হবে। আর আমি এই সপ্তাহের মধ্যেই কোনো মেয়েকে দিতে পারবো না। আমি যত তাড়াতাড়ি সম্ভব নেহালকে খুন করে আমি এই পথ ছেড়ে দেব। কিন্তু সেদিন তো মাত্র দুইটা কিডনি পেয়েছিলাম। আরও কয়েকটা মেয়েকে কিডন্যাপ করে আন, তারপর আমি আর মনের খাস মিটিয়ে এই মেয়েগুলোর কিডনিগুলো বের করে নেব। আর ওই দুইটা কিডনি ফেলে রাখা ঠিক হয়নি, একবারে দুইটায় নিয়ে আসতাম, তাহলেই ভালো ছিল। আপনি বেশি বেশি খেতে চাচ্ছেন, তার জন্যই আপনি অল্পতে হারিয়ে যাবেন। আর আমি আদৌ জানি না আমি কি ধরা খেয়ে যাব নাকি, কারণ এই অফিসারের ব্যাপারে আমি আগেও শুনেছি। উনি যত কেসের মধ্যেই যায় তত কেস করা থেকে প্রোফাইলে আমি জানি না উনি আমাকে কি করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই অফিসারকে এখান থেকে সরানোর ব্যবস্থা করছি। তোকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর আজকে রাতে আমার হোস্টেলে চলে আসিস। আর সাথে কি কোনো কিছু নিয়ে আসতে পারবি নাকি? এই ভার্সিটি থেকে যদি একটা মেয়ে সরানো হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে, কারণ পুলিশ অলরেডি আমাদের পেছনে লেগে গেছে। আপনি কিছুদিন এটা বন্ধ রাখুন, আর এখনই আর কিডনি সাপ্লাই করতে হবে না। কিছুদিন অফ রাখুন, তারপর আবার না হয় পরিস্থিতি বুঝে শুরু করা যাবে। না, এটা তো বন্ধ করা যাবে না, কারণ ওরা তো আমাকে অ্যাডভান্স টাকা দিয়েছে। আমি তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি, তার জন্য ওদেরকে যে করেই হোক দিতে হবে। এখনো আরো 20টা কিডনি বাকি, বুঝতে পেরেছিস? দেখুন, আমি এটা কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আর আপনি তো শুধুমাত্র আমাকে টাকা আর প্রশাসনের ক্ষেত্রে একটু সুবিধা দিয়েছেন। এছাড়া তো আপনি আমাকে কোনো কিছু দিতে পারেননি। এর চেয়েও বেশি আমি আপনাকে দিয়েছি। আমি আমার নিজের দেহটা দিয়েছি, তারপর আবার কতগুলো মেয়েকে আপনার কাছে দিয়েছি। এটার কোনো হিসাব আছে আপনার কাছে? আপনার কাছে হিসাব না থাকলেও আমার কাছে আছে, হিসাব আছে। আমি আজ পর্যন্ত আপনাকে প্রায় 9টার মতো মেয়ে দিয়ে দিয়েছি। এক একটা মেয়ে তো কারো না কারো আপনজন ছিল, তবুও আমি আমার কাজটা হাসিল করার জন্য এনে দিয়েছিলাম। আপনি নিজেই মেয়েগুলোকে ধর্ষণ করেছেন, ওই 2টা মেয়েকে। তারপর আমি নিজে কিডনিগুলো অপসারণ করেছি। এর চেয়ে বেশি আপনি কি চান আমার কাছ থেকে? দেখ, তোকে এত কথা বলতে বলেছে কে? আমি তোকে কি এত কথা বলতে বলেছি? আমি তোকে যেটা বলেছি তুই সেভাবেই কাজ করবি। এখন এখান থেকে যা, না হলে কেউ দেখলে সমস্যা হতে পারে। আর একটু রাতে চলে আসিস। তারপর মেঘলা আর কোনো কিছু না বলে মেঘলা সরাসরি চলে আসলো তার ক্লাসে। আর তার ক্লাসে দেখে স্যার যথারীতি ক্লাস শুরু করে দিয়েছে, আর নীলাও সেখানে চলে এসেছে। আর সে গিয়ে নীলার পাশে বসলো, আর পাশে বসে চুপচাপ ক্লাস করতে লাগলো। আর তখন নীলা মেঘলাকে জিজ্ঞেস করলো, কিরে তুই কোথায় ছিলি? আমি কয়েকজনকে দিয়ে তোকে পুরো ক্যাম্পাস খুঁজে চলেছি, কিন্তু তুই কোথাও নেই। আচ্ছা মেঘলা, তুই যে বলেছিস তোর বাবা অনেক বড় বিজনেসম্যান,
কিন্তু আজ পর্যন্ত তো তোর গার্ডিয়ান কেউ আসলো না ভার্সিটিতে। মাঝে মাঝেই তো আমার বাবা এখানে আসে, এটা তো দেখতেই পাচ্ছিস, কিন্তু তোর গার্ডিয়ানকে তো একটাবারও আসতে দেখলাম না। আরে কি আর করব, বাবা তো অনেক ব্যস্ত থাকে, তার জন্য আর কে আসতে পারে না। আর শোন, বাবা আমাকে সামনের জন্মদিনে একটা গাড়ি গিফট, ওই গাড়ি অনেক দামি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন ক্লাস কর, বেশি কথা বলিস না, আবার স্যার আগে কি করতে পারে। তারপর এভাবে ওরা দুজন ক্লাস করতে লাগলো। আর ওদিকে হাসান সে ক্লাসে বসে চুপচাপ কি যেন ভাবছে। আর হাসান সে সময় ভালো করে লক্ষ্য করে দেখেছে যে মেঘলা প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেছে আর প্রায় অনেকক্ষণ পরে বের হয়েছে। এটাই হাসানের কাছে সন্দেহ লাগলো। আর প্রিন্সিপালকেও তার এমন সুবিধের মনে হলো না আজকে রাতেই এখানে আসতে হবে, আবার কারণ এই ভার্সিটির সঙ্গে সকলকে রহস্য জড়িয়ে আছে, এটা হাসানের মনে হচ্ছে। তারপর হাসান ক্লাস করে যথারীতি বাসায় চলে আসলো। আর বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিল। আর কিছুক্ষণ পরেই তার মা কল দিল। আর হাসান যথারীতি গাড়িটা নিয়ে বাসস্ট্যান্ডে চলে আসলো। আর বাসস্ট্যান্ডে এসে তার মা বাবাকে সে তার বাসায় নিয়ে আসে। আর বাসায় নিয়ে আসার পরে তার মা হাসানকে বলতে লাগলো, দেখছিস, আমি তোকে এই জন্য একা একা কোথাও থাকতে দিই না। এবার এসে গেছি, এবার তোকে বিয়ে দিয়েই তারপর আমি এখান থেকে যাব, কারণ শহরে থাকতে আমাদের মোটেও ভালো লাগে না। আর তুই তো গ্রামে গিয়ে থাকতে পারবি না, কারণ তোর চাকরির জন্য। আমরা কোনোভাবেই এই শহরে থাকতে পারবো না, এখানে বন্দির জীবন আমি থাকতে চাই না। আমি আর তোর বাবা গ্রামে গিয়ে শেষ বয়সটা পার করে দেব। এবার যখন এসে গেছো তাহলে আমি আর তোমাদেরকে যেতে দিচ্ছি না। আর তোমাদেরকে তো ওখানে দেখার মতো কেউ নেই আমি ছাড়া, তো তার জন্য তোমাদেরকে এখানে রেখে দেব। আমার উপর কোনো এই বিষয়ে কথা বলতে আসবে না, এটাই আমার শেষ কথা। আর বিয়ে চিন্তায় পড়ে আমি আগে একটু ফ্রি হই, তারপর এটা নিয়ে চিন্তা করা যাবে। আচ্ছা, তোকে বিয়ের কথা বললে তুই শুধুমাত্র এভাবে এড়িয়ে যাস কেন? বিয়ের কথা বললেই তুই একটা না একটা কথা বলে পার পেয়ে যাস। এবার আর কিন্তু পার পেতে দিচ্ছি না। আর তোর কোনো পছন্দ থাকলে আমাকে বল, আমি কথা বলি। মা, তুমি সবেমাত্র এসেছো আর এখন এসেই এসব বকবক করা শুরু করেছো? হ্যাঁ, আচ্ছা, আমি একটা সত্যি কথা বলছি, আমার একটা মেয়েকে অনেক ভালো লাগে, মেয়েটা অনেক ভালো। আমি সময় হলে তোমাকে সব কিছুই বলবো, ওকে? আর কথা বলো না মা, এখন যাও ফ্রেশ হয়ে আসো। তারপর হাসান তার মা বাবার সঙ্গে কিছু কথা বলে সে রুমে চলে আসলো। আর রুমে এসে ফ্রেশ হয়ে সে আবারও ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর রাত 10টার দিকে সে বাসা থেকে বের হলো। আর বাসা থেকে বের হওয়ার সময় তার মা দেখে ফেলে। আর তার মা দেখে নেয়। আর তার মাকে কোনো কিছু না বলেই সে যথারীতি ছদ্মবেশে রেডি হয়ে সে ভার্সিটির সামনে চলে আসলো। আর ভার্সিটির ভিতরে গিয়ে সমস্ত কক্ষ ভালো করে দেখতে লাগলো। আর সাথে আছে সাকিব। আর সাকিবকে বলল, শোন, আমি তোকে একটা কথা বলি, তুই এখন এখান থেকে কোথাও যাবি না, ওকে? আর আমি যখন তোকে ডাকবো তখন তাড়াতাড়ি করে তুই ছাদে চলে আসবি। আমি ছাদের মধ্যে একজনের আনাগোনা দেখতে পেয়েছি, ওকে? খুব সাবধানে আসবি। স্যার, আমি এখানে থাকতে পারবো না, আমার অনেক ভয় করছে। আমি আপনার সাথে যাব, আমার এখানে একদম ভয় লাগছে, সত্যি কথা। তোকে যে আমি কি বলবো, আসলে কি আর করার আছে। আয় আমার সঙ্গে, খুব সাবধানে আসবি, টিপ টিপ করে ফেলবি পা। তারপর হাসান আর সাকিব মিলে দুজনেই ছাদে চলে আসলো। আর ছাদে আসার পরে দেখতে পেল এখানে মেঘলাকে। আর মেঘলাকে দেখে হাসান আর সাকিব দুজনই লুকিয়ে পড়ল। আর লুকিয়ে পড়ার পরে মেঘলার সঙ্গে একজন মেয়েকে দেখতে পেল। আর মেয়েটা যে হোস্টেলের এটা ভালো করে বোঝা যাচ্ছে, কারণ মেয়েরা তো হোস্টেলে থাকে। আর তখনই প্রিন্সিপাল স্যার এদিকে চলে আসলো। আর প্রিন্সিপাল স্যার আসার পরেই হাসান ভিডিও রেকর্ড করতে লাগলো। আর তখন প্রিন্সিপাল বলতে লাগলো, ও, তার মানে এটাকে নিয়ে এসেছিস? এই মেয়ে শোন, আমি যে তোদের স্যার এটা কাউকে বলবি না। তুই যদি আমাদের হয়ে কাজ করিস তাহলে অনেক টাকা পাবি, তোকে অনেক কিছু দেব, বুঝতে পেরেছিস? ও, এটা শুনবে না? আমি অনেক কষ্ট করে অনেক মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছি। তাকে তাড়াতাড়ি যা করার তাড়াতাড়ি করুন, না হলে কিন্তু ও চিল্লাপাল্লা করা শুরু করবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি।
তখনই মেঘলা মেয়েটা তার ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে ওই মেয়েটার ঘাড়ের মধ্যে পুশ করে দেয়, আর ওই মেয়েটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। আর তখনই প্রিন্সিপাল স্যার মেয়েটাকে চিড়ে চিড়ে খেতে থাকে, আর মেঘলা সেখানে বসে বসে দেখছে একটা মেয়ের সামনে আর একটা মেয়েকে এভাবে নষ্ট হতে দেখছে। কিন্তু মেঘলা তার কোনো উত্তর নেই। আর প্রিন্সিপাল প্রায় 1 ঘন্টা পরে সেখান থেকে উঠে আবার মেঘলার কাছে গেল, আর মেঘলার কাছে যাওয়ার পরে মেঘলার সঙ্গে অসভ্যতাম করতে লাগলো, কিন্তু মেঘলা কোনো প্রতি উত্তর করলো না। আর তখনই কিছুক্ষণ পরে মেঘলা নিজেকে সামলিয়ে ওই মেয়েটার কিডনি বের করতে থাকে। এটা সাহায্য করছে প্রিন্সিপাল, দুজন মিলে এসব কাণ্ড কারখানা করছে। আর হাসান এদিকে ভিডিও করছে, আর মেঘলা 2টা কিডনি বের করে লাশটাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তখন দেখলো লাশটাকে ট্যাঙ্কের ভিতরে ফেলে দিল, তার মধ্যে পানি নেই, এটা পরিত্যক্ত। আর তখন মেঘলা বলতে লাগলো, আর কিছুদিন পরে আমার ছোট বোনের প্রতিশোধ আমি নিতে পারবো, আর জীবনের বিনিময় হলেও আমি নিহালকে শাস্তি দিয়ে ছাড়বো। তারপর হাসান সেখান থেকে সাকিবকে নিয়ে চলে আসে, আর সাকিব তার বাসায় চলে গেল। আর এদিকে হাসান সে বাসায় যেতে লাগলো একা একা। আর একটা বাসার নিচ দিয়ে যাচ্ছিল, আর কিছু দূরেই সে দেখতে পেল কেউ যেন দৌড়তে দৌড়তে এদিকে আসছে। অন্ধকারে তেমন একটা দেখা যায় না ভালো করে, আর কাছাকাছি আসতেই সে দেখতে পেল একটা মেয়ে। আর মেয়েটা আর কেউ নয়, এটা হলো নীলা। হাসান নীলাকে এভাবে দৌড়তে দেখে হাসানের বুকটা কেঁপে উঠল, আর নীলা এসে হাসানের সাথে ধাক্কা খায়। আর হাসানকে দেখে নীলা বলতে লাগলো, হাসান প্লিজ আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। আমি অনেক কষ্টে এই পর্যন্ত পালিয়ে এসেছি, আমি আরো বাঁচতে চাই। আমি কারো ক্ষতি করিনি, তবু ওরা আমাকে মারতে চায়। কি হয়েছে? ওরা আপনাকে মারতে চাইবে কেন? আর বাসায় কি কেউ নাই নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাসা থেকে পালিয়ে বাহিরে এসেছেন কেন? বাবা ব্যবসার কাজে শহরের বাইরে গেছে, বাড়িতে আমি একা। আর আমার খেয়াল রাখার জন্য যে ছিল রহিমা খালা, ওনাকে হাত পা বেঁধে ফেলে আমাকে মারতে এসেছে। আমি একজনকে চিনতে পেরেছি, ওখানে একজন আমার বাবার বন্ধু ছিল। তার মানে সবকিছু আপনার বাবার সাথে হয়েছে, আর ওরা খুব ভালো করে জানতে পেরেছে যে আপনি বাসায় একা থাকবেন, আর এই সুযোগটাই ওরা নিয়েছে। তখনই কিছু গুন্ডা এসে তাদেরকে ঘিরে ফেলে, আর ঘিরে ফেলার পরে নীলা অনেকটা ভয় পেয়ে যায়। আর নীলা ভয় পেয়ে হাসানকে শক্ত করে জড়িয়ে ধরে, আর হাসানও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরও তখন ওখান থেকে একজন হাসানের উদ্দেশ্যে বলতে লাগলো, এখনো ভালোই ভালোই বলছি, এই মেয়েটাকে আমাদের কাছে দিয়ে তুই এখান থেকে সরে যা, না হলে কিন্তু তুই নিজেও মারা যাবি বলে দিলাম। শুধু শুধু কেন নিজেকে একটা মেয়ের জন্য এই অবস্থা করবি? তাই আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। কি করে চলে যাই বল? কিন্তু মেয়েটা আমাকে এমনভাবে বলল, আর এমনভাবে জড়িয়ে জড়িয়ে আছে, এখান থেকে তো চলে যাওয়াও সম্ভব না। আচ্ছা আমি যাব না, তোরা চলে যা, আর যা হবার পরে দেখা যাবে। ফকিন্নির বাচ্চা, আমি তোকে এখান থেকে যেতে বলেছি না? এখনই এখান থেকে যা, না হলে এমন মার দিব যে সারা জীবন হাসপাতালে বেডে শুয়ে থাকতে। না রে, তোর কথা আমি শুনতে পারলাম না, কারণ মেয়েটাকে আমি পছন্দ করি। আর এখন যেহেতু মেয়েটা বিপদে পড়েছে আর মেয়েটাকে আমার সাহায্য করতে হবে, তাই আমিও তোকে বলছি তোরা এখান থেকে চলে যা। শুধু শুধু ঝামেলা করে লাভ কি? শুধু শুধু সরকারি হাসপাতালের বেডগুলো দখল করে রাখবে। আমাদের মুখের উপর কথা বলিস? তুই জানিস আমরা কার লোক, আমরা কার ভয়ে কাজ করি, আর এই মেয়েটাকে আমাদের তুলে নিয়ে যেতে হবে। আর তখনই হাসান সবাইকে মারতে লাগলো, আর সবাই তাকে মারতে লাগলো, কিন্তু হাসানের সঙ্গে ওরা কোনোভাবেই পারল না। তারপর হাসান সবাইকে মেরে তাড়িয়ে দিল, আর সবাই হাসানের হাতে মার খেয়ে পালিয়ে গেল জীবন নিয়ে। আর তখন হঠাৎ করেই নীলা এসে আবারও জড়িয়ে ধরল, আর তখন হাসান নিজেকে ছাড়িয়ে নীলাকে একটা থাপ্পড় মারল, আর থাপ্পড় মারতেই নীলা কিছুটা ছিটকে গেল। আর তখন নীলাকে হাসান বলতে লাগলো, আপনি যে ভার্সিটির মধ্যে এত সবাইকে র্যাগিং করেন, অপমান করেন, দেখেছেন আজকে? কি আপনার অহংকার এখন কোথায় গিয়েছে? আজকে যদি আমি না থাকতাম, মানে এই ছোট লোকের বাচ্চাটা যদি না থাকতো, তাহলে ওরা আপনাকে কি করতো জানেন? আমরা বাংলা ভাষায় কি বলে জানেন না? ওই যে
ওরা আপনাকে ছিঁড়ে রেখে দিত সবাই মিলে। এটা কি আপনার ভালো লাগতো? আর আপনার বাবা যদি অসৎ পথে উপার্জন না করত, তাহলে আপনাকেও এমন বিপদে পড়তেই হতো না। আর আমি কাকে কি বলছি? আরে আপনার বাবা না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু আপনি তো শিক্ষিত ছিলেন, তাই না? আপনি তো আর মূর্খ ছিলেন না। কোনটা ভালো কোনটা খারাপ এটা তো খুব ভালো করেই জানেন। তবু আপনি যেভাবে চলাফেরা করেন, এরকম চলাফেরা করার কারণেই আপনার উপর যে কারো আকর্ষণ থাকতেই পারে। আপনার জন্য শুধু খুঁজতে থাকবে যে আপনাকে কখন নষ্ট করা যায়। এখনো যদি নিজের ভালো না বোঝেন, তাহলে কবে বুঝতে পারবেন? যেদিন নিজের সবটা হারিয়ে ফেলবেন, তখন বুঝতে পারবেন যে মেয়েদের ইজ্জতের কতটা দাম। আপনি মনে করেন যে এই ছোট ছোট ড্রেস পরে আপনাকে অত্যন্ত ভালো দেখায়, একদম বাজে দেখায় আপনাকে, বুঝতে পেরেছেন? কারণ আপনাদের এরকম ড্রেসের জন্যই কিন্তু সমাজে অসংখ্য ধর্ষণ হয়ে যাচ্ছে, যেখানে ইসলাম একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। আর ইসলাম আপনাদেরকে তো বলেই দিয়েছে আপনার সবসময় পর্দায় থাকবেন, তাহলে অন্তত ভালো থাকবেন, দুনিয়াতে এবং আখিরাতেও শান্তি পাবেন। আর আপনাকে ভার্সিটির পড়াশোনার জন্য কেউ তো বাধা দিচ্ছে না বা নিষেধ করছে না, কিন্তু আপনি যদি ভার্সিটিতে সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, বোরকা পরেন, হিজাব পরেন, হাত মোজা, পায়ে মোজা এগুলো পরে আসতেন, তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, ইভেন সম্মান করবে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নেই। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, অনেক কথা বলেছি তোমাকে নিয়ে সবার সামনে, কিন্তু কখনো এরকম ভাবে কখনো আমাকে কেউ বোঝায়নি। যান, এখন বাসায় চলে যান, আমিও বাসায় যাব। আর আপনাকে আমার বাসায় নিয়ে যাওয়া যাবে না, এখন মনে হয় না আর কোনো বিপদ আসবে, কারণ ওরা মনে করবে যে আপনি আজকে বাসায় থাকবেন না, আর তার জন্যই আজকে আপনি এখন রিল্যাক্স থাকতে পারেন। ঠিক আছে, তো চুপচাপ বাসায় চলে যান। না, আমি আজকে সে বাসায় যেতে পারবো না। আমি সকালবেলা বাবার সঙ্গে কথা বলে তারপর আমাদের আরেকটা বাসা আছে, আমাকে ওইখানে দিয়ে আসতে পারবে। তারপর হাসান আর কোনো কথা বলল না। আর হাসান কোনো কথা না বলেই সে সামনের দিকে হেঁটে যেতে লাগলো, আর নীলা তার পিছনে পিছনে যেতে লাগলো। নীলা হাসানের সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু হাসান কোনো গুরুত্ব দিচ্ছে না। হাসান সেটা নিজের মতো করে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর তখন নীলা নিচে থেকে আবার বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এভাবে চুপ করে হেঁটে যাচ্ছেন কেন? বলছি তো সরি, একটু তো আমার সঙ্গে কথা বলতে পারো নাকি? এভাবে চুপচাপ হেঁটে গেলে কি আর ভালো লাগে? আমার তো হেঁটে যেতে ইচ্ছে করছে না। আপনার জন্য কি আমি নিজে গাড়ি কিনে রেখেছি নাকি, যে আপনি বিপদে পড়বেন তারপর আমি আপনাকে গাড়িতে করে আপনার বাসায় দিয়ে আসবো? এত রাতে গাড়ি পাওয়া যাবে না, চলুন আপনাকে এভাবেই হেঁটে যেতে হবে। একটা মেয়েকে যদি অর্ধেক সাহায্য করেন তাহলে কি আর হবে? মেয়েটাকে তো সম্পূর্ণ সাহায্য করার দরকার, তাই না? তাহলে তো মেয়েটাকে আপনার ভালো লাগবে, ভালো বলবে। এভাবে হেঁটে 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 যাওয়া ভালো লাগছে না, পা ব্যথা করছে, প্লিজ। দেখেন, আপনার এরকম আজাইরা কথাবার্তা শোনার একদম ইচ্ছা করছে না আমার। ওকে, আপনি আপনার মতো হেঁটে আসুন, আমি যাচ্ছি। আর আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমাকে আবার বাসায় ফিরতে হবে। ওকে, একটু তাড়াতাড়ি হাঁটুন, না হলে কিন্তু আপনাকে এখানে ফেলেই চলে যাব। যখন আমি ভার্সিটিতে তোমার সাথে এইসব কথা বলতাম তখন তো কোনো কথা বলতে না, তখন তো সব সময় আমার কথার মতো কাজ করতে, কিন্তু এখন কেন শুনছো না আমার কথা? প্লিজ একটু কথাগুলো শুনো, আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না সত্যি। দেখুন, এখন কিন্তু আমার মেজাজটা একদম সত্যি সত্যি গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এত রাতে গাড়ি কোথায় পাবো? আপনি যে আমার উপর প্রেশার দিচ্ছেন, আমি কোথা থেকে এখন গাড়ি পাবো? এখন ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর আপনি তো বলেছেন যে সামনেই, তার মানে একটু পথ আছে, পরে গিয়ে ঘুমিয়ে পড়বেন, ভালো লাগবে। এমন সুন্দর একটা মেয়ে তোমার পাশে হেঁটে যাচ্ছে, তোমার তো মোটামুটি খুশি থাকার কথা, আর উল্টো মুখটা বেজার করে বসে আছো। এটা কি হয় বলো? একটু তো হাসলেও পারো, তোমাকে তো হাসলে দারুণ লাগে। তো আমি কি আপনাকে কোলে নিয়ে ঘুরবো নাকি? হ্যাঁ, আর আপনি কি আমার কেউ হন যে আমি আপনাকে নিয়ে খুশি থাকব? আপনি বিপদে পড়েছিলেন, তার জন্য আমি আপনাকে সাহায্য করেছি। তাছাড়া আপনি আমার যে 1 বছরের বড় সিনিয়র, হ্যাঁ, আর আমি আপনার 1 বছরের জুনিয়র। তো সিনিয়র জুনিয়রের মধ্যে সম্পর্কটা এরকম থাকাই ভালো। ওকে, কিন্তু আমি তো শুনেছিলাম তখন তুমি নাকি আমাকে পছন্দ করো, এখন
এখন কি তুমি ওদেরকে বোঝানোর জন্য এটা বলেছো, নাকি আমাকে সত্যি সত্যি পছন্দ করো? এটা তো আমি বুঝতে পারছি না। তার জন্যই তো একটু কথা বলতে চাচ্ছি। এত জোরে জোরে হাঁটলে কি আর হবে? আমি তো যেতে পারছি না। আচ্ছা, আপনি কি এসব আজে বাজে কথাবার্তা না বলে থাকতে পারেন না? আপনার কি ভালো লাগছে না? আপনি একটু প্লিজ চুপচাপ থাকেন, এমনিতেই আমি টায়ার্ড। তারপর হাসান আর নীলা দুজনেই হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে নীলা তার বাসার সামনে চলে আসলো। আর বাসায় গিয়ে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর হাসানের চেষ্টায় তার বাসায় চলে আসে। আর হাসান বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকালবেলা সে যথারীতি ভার্সিটিতে চলে যায়। আর ভার্সিটিতে এসে নিজের মতো করে বসে আছে। এতদিন তো সে সবসময় আগে থেকে বসে থাকতে দেখেছে নীলাকে, কিন্তু আজকে সে বান্ধবীদের সঙ্গে নেই। আর তখনই হাসান খেয়াল করলো মেঘলা সেখানে বসে আছে। আর হাসান ভালো করে খেয়াল করলো যে মেঘলা তার ব্যাগের মধ্যে পিস্তল রাখলো। হয়তো আজকেই নাহিদকে সে মেরে ফেলবে, এটাই হলো মুখোমুখি সুযোগ। আর হাসান নিজে নিজে বলতে লাগলো, ভেবেছিলাম আরও কয়েকদিন রাখবো, কিন্তু মেঘলা যে এত তাড়াতাড়ি নেহালকে মেরে ফেলবে এটা তো জানতাম না। আজকে যেহেতু মেঘলা পিস্তল হাতে করে নিয়ে এসেছে, তার মানে আজকেই নাহিদকে শ্যুট করবে। আর এখানেই আমি তাকে ধরবো হাতে নাতে। তারপর হাসান সে তার টিম মেম্বারদেরকে সকলকেই বিষয়টা জানায়। আর সকলের সঙ্গে একটা প্ল্যান করে। আর হাসান মেঘলাকে ফলো করতে লাগলো। আর হঠাৎ করেই কেউ যেন হাসানকে টার্গেট করছে, কারণ একটা লেজার লাইট এসে হাসানের শরীরে লাগছে বারবার। আর হাসান সেটা বুঝতে পারলো যে কেউ তাকে দূর থেকে মারার ট্রাই করছে। তারপর হাসান সেখান থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ে। আর উঠে পড়ে এই সামনের দিকে তাকাতে দেখলো নীলা কলেজের ভিতরে প্রবেশ করছে, কিন্তু সেটা অন্যভাবে, হাতে মোজা বোরখা পরে। আর হিজাব, মুখটাও দেখা যাচ্ছে না, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছে। সঙ্গে তার বাবা আছে। তখনই নীলার বাবা নীলাকে নামিয়ে দিয়ে সে চলে যায়। আর নীলা সরাসরি হাসানের কাছে আসলো। আর হাসানের কাছে এসে সে বলতে লাগলো, দেখো তো আজকে আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, তাই না? তাই না? কি ব্যাপার, ওই দিকে তাকিয়ে আছো কেন? একটু আমার দিকে তাকাও। আজ থেকে আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, সব সময় তোমার কথা মতো চলবো। এই যে দেখো, আমার অনেক বড় শিক্ষা হয়ে গেছে। আর যে আমাকে এত পরিবর্তন করেছে সেই তো হবে আমার স্বামী। জানো, কালকে রাতে না আমি ঘুমাতে পারিনি। তুমি গরিব, তাতে কি হয়েছে? আমি তোমাকে বিয়ে করব। বাবাকে তোমার কথা বলেছি, কিন্তু বাবা তোমাকে দেখা করতে বলেছে। তোমার বাবার সঙ্গে আমার এমনিই তো দেখা হবে। আর দেখো, আমি এসব প্রেম ভালোবাসা এসব কোনো কিছুই চাই না। আর তোমাকে আমার একদমই সহ্য হয় না। যাও এখান থেকে। তুমি সত্যি বিশ্বাস করো, আমি কালকে রাতে ঘুমাতেই পারিনি। দেখো আমার চোখগুলোর দিকে তাকাও, দেখো এখনো লাল হয়ে আছে। সারা রাত তোমার কথা ভেবেছি। তোমার কথা ভেবে আমি সারা রাত বের করেছি। আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তারপর হাসান কোনো কিছু না বলেই নীলাকে একটা থাপ্পড় দেয়। আর থাপ্পড় দিয়ে নীলাকে অনেকভাবে অপমান করতে থাকে। নীলা সেগুলো চুপচাপ সহ্য করে, কারণ নীলা যে তাকে অনেক অপমান করেছিল। হাসান নীলাকে কিছু অপমান করে, সে যথারীতি ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে আছে। আর তখনই দেখতে পেল মেঘলা নেহাকে গুলি করতে যাবে। আর তখনই হাসান তার কোমর থেকে পেছনটা বের করতেই মেঘলার হাতের থেকে পড়ে যায়। আর তখনই পুলিশের গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। আর একটা হট্টগোল লেগে যায়। পুলিশ এসে প্রিন্সিপাল আর মেঘলাকে অ্যারেস্ট করে। আর তখন নেহাল ওদিকে পালিয়ে যাচ্ছিল। আর হাসান গিয়ে নেহালকে মারতে লাগলো। আর হাসানকে সবার সামনে পুলিশ অফিসাররা বলতে লাগলো, এখন কি করবে? তখন হাসান আবার বলতে লাগলো, এখন কি করব? তাদেরকে ভিতরে নিয়ে যাব কিনা? আর তখন হাসান আবার বলতে লাগলো, এই প্রিন্সিপালের অফিস রুমের নিচে দেখবেন যে একটা গোডাউন আছে, ওখানে সমস্ত মালামাল আছে। ওখান থেকে মালামালগুলো সংগ্রহ করুন, আর আমি নেহালকে আনছি। তারপর হাসান নেহালকে ধরে ফেললো। আর ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। আর এটা ভার্সিটির সকল ছাত্রছাত্রী তাকিয়ে তাকিয়ে দেখছে। আর নীলা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, কারণ নীলা কখনো ভাবতেই পারেনি যে হাসান এমন হয়ে যাবে। নীলা ভেবেছিল সে একটা সাধারণ মানুষ। আর তখন প্রিন্সিপাল মেঘলাকে বলতে লাগলো, আরে আমি তো ভেবেছিলাম আজকে আমি ছেলেটাকে গুলি করব। আর এজন্য আমি নিজে টার্গেট করেছিলাম। আর আমি যখনই শ্যুট করব
তখনই ছেলেটা এখান থেকে উঠে পড়ে আর ছেলেটা বেঁচে যায়। তারপর ক্লাসের সামনে এসে দাঁড়ায়। আমি তো ভেবেছিলাম সেখানেও তাকে গুলি করে দেব, কিন্তু এর মধ্যে মেঘলা তুই কেন প্যাঁচ লাগিয়ে দিয়েছিস? এখন কি হবে? আমার সমস্ত প্ল্যান তুই নষ্ট করে দিয়েছিস। আমি অনেকবার দেখেছি, আর আমি এটাও জানি যে আপনি নেহালের মামা। এটা আমি জেনে গেছি। আমি শুধুমাত্র আপনাকে কী কারণে যে সাহায্য করছি সেটা আমি এখন বুঝতে পারছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আর আমি তো ধরা এমনিতেও খেয়ে যেতাম। আর আপনাকে কি করে আমি ছেড়ে দিই? তার জন্য আমি আপনাকে বাজিয়ে দিয়েছি, আপনার নাম বলে দিয়েছি। এখন আর কোনো কিছু করার নেই। আপনি যেগুলো করেছেন এগুলোর জন্য আপনাকে একমাত্র ফাঁসি দিবে। আমার কোনো দুঃখ নেই, আমি নেহালকে তো মেরেই ফেলবো। এই বলে আমি একটা পুলিশের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে নেহালের উদ্দেশ্যে গুলি করলাম। আর ওখানে দেখলাম হাসান, সে নেহালকে মারতেছিল, আর গুলি করতেই নেহাল ছটফট করতে করতে মারা যায়। আমি যদি এটা আগে জানতাম যে তুই এটা সত্যি সত্যি করে ফেলবি, তাহলে আমি কখনোই তোকে বাঁচিয়ে রাখতাম না। আর তোকে তো শুধুমাত্র আমি ব্যবহার করেছি। তোর জন্য আমি আমার জীবনটা শেষ করে দিলাম। তারপর হাসান নেহালকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় তাড়াতাড়ি করে, আর ইমোলেন্সে তোলার পরেই কিছুক্ষণ পরেই নেহাল মারা যায়। হাসপাতালে নেওয়ার কোনো সুযোগই ছিল না। তারপর হাসান সবাইকে নিয়ে সেই ভার্সিটি থেকে চলে আসে, আর হাসান এটাও বলে আসেন পরদিন থেকে নতুন প্রিন্সিপাল জয়েন করবে। তারপর হাসান সবাইকে জেলে পাঠিয়ে দিয়ে সে ফাইল নিয়ে কমিশনারের কাছে রুমে চলে আসে। হাসান অনুমতি নিয়ে ভিতরে গেল, আর ভিতরে যাওয়ার পরে হাসানকে কমিশনার বসতে বলল। আর তখন হাসান তার হাতে থাকা ফাইলটা কমিশনারের কাছে দিল, আর হাসান বলতে লাগলো, স্যার 5 বছর আগে যেই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল সেই মেয়েটার প্রতিশোধ নেওয়ার জন্যই তার বড় বোন মানে মেঘলা সে নিজেকে তৈরি করতে থাকে। আর যখনই এক এক করে সবাইকে মারতেছিল, আর তখনই প্রিন্সিপালের সঙ্গে পরিচয় হয়। আর প্রিন্সিপাল তাকে লোভ দেখিয়ে তাকে দিয়ে অনেক অপকর্ম করায়। এই যে মেয়েগুলোকে খুন, কিডনি পাচার করা, তারপর আরও অবৈধ ব্যবসা, সব কিছু মেঘলাকে দিয়েই করাতো। এছাড়াও স্থানীয় গুন্ডা মাস্তানদের কাজ করা। তো সবাইকে আমি অ্যারেস্ট করেছি। তবে স্যার এখানে আরমান সাহেব। তাহলে তুমি অ্যারেস্ট কেন করছো না? যাও এখনই গিয়ে আরমান সাহেবকে অ্যারেস্ট করো। তোমার কাছে আমি অত্যন্ত খুশি হয়েছি। যাও, তোমাকে 2 মাসের ছুটি দিলাম। তুমি এই 2 মাস একদম ফ্রি থাকবে, বুঝতে পেরেছ? কারণ তোমাকে যদি এই কেসের মধ্যে না নিয়ে আসতাম তাহলে এটা কখনো সম্ভব হতো না। স্যার এখানে একটা পেন ড্রাইভের মধ্যে সকল ভিডিও আর ফুটেজ রয়েছে, আর এই ফলের মধ্যে সকল রিপোর্ট রয়েছে। সো আমি আরমান সাহেবকে অ্যারেস্ট করার অনুমতি নিয়ে এই অ্যারেস্ট করব। তারপর হাসান সে আইমান সাহেবের অফিসে চলে আসে। সাহেব হলো নীলার বাবা, আর অফিসে এসে আরমান সাহেবকে অ্যারেস্ট করে তারপর এভাবেই পার হয়ে যায় কয়েকটা দিন। কিন্তু নীলা এদিকে ছটফট করতে থাকে। সে আর ভার্সিটিতে তাকে দেখতে পায় না, আর দেখতে না পেয়ে সে 2-3 দিন পরেই থানায় চলে আসে। আর থানায় এসে দেখে হাসান কাজ করছে, আর তখনই নীলা হাসানের উপর ঝাঁপিয়ে পড়ে আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই হাসান বেশ অনেকগুলো কথা শুনিয়ে দেয়, আর এটা শুনে কান্না করতে করতে নীলা চলে আসে। আর বাসায় এসে নীলা অনেক কান্না করে, আর কান্না করার পরে সে কারো কাছ থেকে নাম্বারটা জোগাড় করে হাসানের আর হাসানকে নিয়ে মৃত কল দেয়। কিন্তু হাসান তাকে অবহেলা করে, আর এভাবেই পার হয়ে যায় কয়েকটা দিন। একদিন হাসান সে বাসায় ফিরছে, সন্ধ্যা হয়ে গেছে। তখনই কিছু দূর যাওয়ার পরেই নীলাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলো, আর হাসান বাধ্য হয়ে ব্রেক করলো। আর ব্রেক করার পরেই নীলা গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে হাসান কোনো কথা বলল না। তার মানে তুমি আমাকে ভালোবাসবে না? আমি কতবার তোমার কাছে মাফ চাইবো বলো তো? একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারো তুমি? আমি যার কষ্টগুলো সহ্য করতে পারছি না। তোমার কেউ নেই, বাবা জেলে, আমি কি করব? একটাবার বলবে তুমি? কেন? তুমি যেখানে আছো সেখানে কি কোনো অসুবিধা হচ্ছে? আমি তো তোমার সমস্ত সিকিউরিটি দিচ্ছি। তোমার কোনটা ভালো আর কোনটা খারাপ সেটাও আমি মিটিয়ে দিচ্ছি। তবুও তুমি কেন এসব বলছো? সবকিছুই তো দিচ্ছ, কিন্তু ভালোবাসলে তো দিচ্ছ না। আমি কল দিলেই তুমি বলো আমি ব্যস্ত আছি, আমি দেখা করতে চাইলে তুমি দেখা করো না। কেন? আমি কি তোমার কাছে দায়িত্বটা চেয়েছি? আমি তোমার কাছে দায়িত্বটা চাই না।
আমি তোমার কাছে ভালোবাসাটা চাই, যেটা তুমি দায়িত্বের জন্য করছো। এটা আমার মোটেও ভালো লাগছে না। জানি না, আমি এটার কোনো উত্তর তোমাকে দিতে পারবো না। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাইরে থাকাটা ঠিক হবে না। বাসায় চলে যাও। আর যদি কোনো দরকার লাগে তাহলে রহমান চাচাকে বলবে, রহমান চাচা তোমাকে এনে দেবে। যদি তুমি আমাকে ভালোই না বাসবে, তাহলে আমার জন্য এত সিকিউরিটি দেওয়ার কারণ কি? যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? তার মানে তুমি আমাকে এই সব দায়িত্বের জন্য করছো, তাই না? ঠিক আছে, আর কখনো তোমার সামনে আসবো, নিজেকে শেষ করে ফেলবো। যেখানে তুমি থাকবে না সেখানে আমি থেকে কি করবো? আমার ভালোবাসাকে তুই বুঝতে পারিস না, আমি যে তোকে ঠিক কতটা ভালোবাসি। যদি তোকে ভালো না বাসতাম, 24টা ঘন্টা তোর খেয়াল রাখতাম না, সব সময় তোকে আমি দেখতাম না। যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে কেন এত কষ্ট দিচ্ছ? তোমার কাছে নিয়ে যাও না কেন? আমার যে একা একা থাকতে দম বন্ধ হয়ে আসে, তুমি বুঝতে পারো না? তারপর হাসান আর নীলার পারিবারিকভাবেই বিয়েটা হয়। আর বিয়েটা হয়ে যাওয়ার পরে আর হাসান এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। হাসান কোনো কিছু না ভেবে বাসর ঘরে প্রবেশ করলো। আর বাসর ঘরে প্রবেশ করার পরে এসে দেখতে পেল বিছানার মধ্যে কেউ ঘোমটা দিয়ে বসে আছে। আর হাসান গিয়ে তার পাশে বসলো। আর তার পাশে বসার আগেই থেকে নীলা বলতে লাগলো, উফ, তুমি আগে উজু করে আসো তো, 2 রাকাত নফল নামাজ আদায় করব, তারপর তোমার সঙ্গে আমি গল্প করব। এর আগে তোমার সঙ্গে আমি গল্প করব না, ওকে? তারপর দুজনেই অজু করে আসে। আর দুজনে অজু করে তারা দুজনেই নামাজ আদায় করে নেয়। আর নামাজ আদায় করে হাসান নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আর তারা হারিয়ে গেল এক অজানা রাজ্যে। আর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। একদিন অফিস শেষ করে হাসান বাসায় ফিরছিল। আর তখনই নীলা বারবার তাকে কল দিচ্ছে, কিন্তু হাসান গাড়ির মধ্যে থাকায় কলটা রিসিভ করছে না, বারবার কেটে দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই হাসান একটা রিসিভ করলো। আর তখন নীলা হাসানকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো বাইরে কি করছো? আমি সেই কখন থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, কিন্তু তুমি আমার ফোন ধরছো না। তুমি কি আজকে বাসায় আসবে কি না সেটা বলো। আরে আমি বাইকে ছিলাম তো, তার জন্য তোমার কলটা ধরতে পারিনি। আর বাইকের সময় তো কল ধরা ঠিক না, তুমি তো আমাকে বলেছিলে, তাই না? আর বাসায় ফিরবো না মানে কি? তাহলে কোথায় ফিরবো? আমার কাছে ছাড়াও তোমার তো আরো অনেক জায়গা আছে, তাই না? ওই যে তুমি আগে বন্ধুদের সাথে যেখানে থাকতে না, ওইখানেই থাকো। আরে তুমি কেন যে শুধু শুধু আমার সঙ্গে রাগ দেখাচ্ছ? রাখো, আমি বাসায় আসছি। এমনিতেই অফিস করে অনেক ঝামেলার মধ্যে আছি, তারপর আবার তুমি রাগ দেখাচ্ছ। তাহলে কি তোমার জন্য আমি খাবার নিয়ে বসে থাকবো নাকি বারবার? তুমি একটাবারও আমার কথা শুনতে চাও না। আমি কি মানুষ নই? তোমার কি আমাকে মানুষ হিসেবে মনে হয় না? তারপর হঠাৎ করেই হাসান কল কেটে দেয়। হাসান কল কেটে দেওয়ার পরেই হাসান চুপচাপ বাসায় চলে আসে তাড়াতাড়ি, কারণ বেশি দেরি করলে তার উপর দিয়ে কি হয়ে যাবে এটা সে ভালো করেই বুঝতে পারছে। আর বাসায় আসার পরে সে কলিং বেল দেয়। আর কিছুক্ষণ পরে এই নীলা এসে দরজা খুলে দিল। আর দরজা খুলে দেওয়ার পরেই সে চলে যাচ্ছিল। আর তখন হাসান তাকে পেছন থেকে হাতটা শক্ত করে ধরে।